পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত। অভিযুক্ত ৩ জনকে অব্যাহতি। সেতু নিয়ে বিশ্বব্যাংকের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ। ফরিদপুরে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে ৫ জনের লাশ শনাক্ত। আহত ৩৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। এখনো প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনরা। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে একজন নিহত, আহত আরও ১। এবং সিলেটের বিছানাকান্দিতে শ্রমিক নিহতের ঘটনায় গ্রেফতার ২। প্রভাবশালীদের দৌরাত্মেই বন্ধ করা যাচ্ছে না পাথর উত্তোলন, অভিযোগ পরিবেশবাদীদের। আইনি দুর্বলতার অজুহাত প্রশাসনের। বাংলা সময়ের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি মামলার অভিযোগ থেকে কানাডার ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের সাবেক ৩ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন দেশটির একটি আদালত। কানাডার পত্রিকা দ্য গ্লোব অ্যান্ড মেইল জানায়, পদ্মা সেতু প্রকল্পে তদারকির কাজ পেতে প্রতিষ্ঠানটির ৩ কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার অন্টারিওর আদালত তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেন। ওই ৩ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির জ্বালানি ও অবকাঠামো বিষয়ক সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী জুলফিকার আলী ভূঁইয়া। মামলার রায়ে বলা হয়, ফোনে আড়ি পেতে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে যে অভিযোগ করা হয়েছিল তা গুজব ও বানোয়াট। ঘুষ নেয়া সংক্রান্ত এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পদ্মা সেতু প্রকল্প ঋণ বাতিল করেছিল বিশ্বব্যাংক। যে অভিযোগে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক, টরন্টোর আদালতের দেয়া রায়ের ফলে শুধু সেই অভিযোগ থেকে অব্যাহতি নয়, প্রশ্নবিদ্ধ হয়েছে বিশ্বব্যাংকের ভূমিকা। এমন মন্তব্য করেছেন পদ্মা সেতু প্রকল্পের কারিগরি উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী। অন্যদিকে তৎকালীন দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু মনে করেন, এই রায়ে সত্যের জয় হয়েছে। বেলায়েত হোসেনের রিপোর্ট। সবকিছু ঠিকঠাক, পদ্মা সেতুতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক, কিন্তু হঠাৎ করে হোঁচট খায় দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্প। অভিযোগ ওঠে, তদারকির কাজ পেতে বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন কানাডার ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মীরা। প্রমাণ জোগাড়ে ফোনে আড়িপাতা তথ্য ব্যবহারের অনুমতি চেয়ে ২০১১ সালে ৩টি আবেদন করেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। এমন টানাপোড়েনে $১২০ কোটি ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। পদত্যাগে বাধ্য হন তৎকালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। কানাডিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হন ঠিকাদার প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পরে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। ২০১২ সালে এসএনসি লাভালিনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে গঠন করা হয় অভিযোগ। আর বিশ্বব্যাংকের চাপে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করে দুদক, যদিও তদন্তে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। এত কিছুর পরও বাংলাদেশের পদ্মা সেতু যখন নিজস্ব অর্থায়নে আলোর মুখ দেখা শুরু করলো, তখন অন্টারিওর আদালতের রায় যে অভিযোগে প্রকল্প থেকে সরে যায় বিশ্বব্যাংক তা নিতান্তই গুজব। বিষয়টি নিয়ে মনিটরিং এর দায়িত্বে থাকা তৎকালীন দুদক কমিশনারের মন্তব্য, অবশেষে জয় হলো সত্যের। কোনো সাক্ষ্য নাই, কোনো প্রমাণ নাই। ওনারা মাত্র একটি কাগজ আমাদের কাছে দিয়েছিলেন, আমরা নিজেদের উদ্যোগে জোগাড় করতে পেরেছিলাম। সেই সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এবং কানাডিয়ান মাউন্টেড পুলিশের কাছে আমরা অনেক তথ্য চেয়েছিলাম, কিন্তু আমরা সেখান থেকে কোনো তথ্য পাইনি। অন্যদিকে সেতু প্রকল্পের এই পরামর্শকের মতে, গুজবে কান দেয়ায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এমন রায়ের ফলে তা আরো স্পষ্ট হলো। যারা কাজ পাবে না তাদেরই প্রতিনিধি কেউ ইমেল পাঠিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, এখানে দুর্নীতি হচ্ছে। রিউমার কেউ শুনেছে, তাও আরেকজন শুনেছে, এইভাবে এটা ভিত্তিহীন অভিযোগ ছিল। আমাদের খারাপ লাগে যেটা আমাদের পুরো প্রকল্পটা কত ন্যূনপক্ষে ৩ বছর পিছিয়ে গেল, বদনাম হলো, ভাবমূর্তি নষ্ট হলো সারা বিশ্বেই। যদিও সরকার কিন্তু এটা খুব ভালোভাবে মোকাবেলা করেছে। অবশ্যই টানাপোড়েনে বাংলাদেশের সামর্থ্যের বিষয়টি প্রমাণ হয়েছে বলেও মনে করেন এই বিশ্লেষক। ভিত্তিহীন অভিযোগ ছিল। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি মামলার অভিযোগ থেকে কানাডার ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের সাবেক ৩ কর্মকর্তাকে অব্যাহতির রায় প্রমাণ করে তার বিরুদ্ধে বিশ্বব্যাংক যে অভিযোগ করেছে তা মিথ্যা। আজ এক বিবৃতিতে পদ্মা সেতু নিয়ে তিনি তার অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের তৎকালীন বিশ্বব্যাংক প্রতিনিধি এবং দেশের কতিপয় পত্রিকার অসত্য রিপোর্টের উপর ভিত্তি করে বিশ্বব্যাংক আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল তা ষড়যন্ত্রমূলক। এই অভিযোগ আমার পথ চলাকে বাধাগ্রস্ত করেছে। আওয়ামী লীগ সরকার যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সরকার, পদ্মা সেতু নিয়ে কানাডার আদালতের দেয়া রায়ে তা আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। দুপুরে চাঁদপুরের ডাকাতিয়া নদীর উপর ভাষা সৈনিক MA ওয়াদুদ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। আজকে সেই মামলার যে রায় হয়েছে যে এই সেতু নির্মাণে কোনো ধরনের কোনো দুর্নীতি হয়নি, সেটি আবারও প্রমাণ করে যে জননেত্রী শেখ হাসিনার সরকার, জননেত্রী শেখ হাসিনা নিজে এবং তার সরকার সততায় বিশ্বাস করে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে সকল কাজের ক্ষেত্রে সম্পূর্ণ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করেই তারা কাজ করে। ফরিদপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 13 জন নিহতের ঘটনায় মাত্র 4 জনের লাশ শনাক্ত করা গেছে। পুড়ে যাওয়ায় প্রিয় স্বজনকে শনাক্ত করতে পারছেন না অনেকেই। আহতদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গত রাত 11টার দিকে নগরকান্দা উপজেলার গজারিয়ায় সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। খুলনা ব্যুরো ও ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একের পর এক মানুষ ছুটে আসছেন হাসপাতালে। কেউ বা স্বজন হারানোর শোকে কাতর, কেউ কেউ খুঁজে পেলেও আগুনে পুড়ে যাওয়ায় শনাক্ত করতে পারছেন না পরিবারের প্রিয় মানুষটিকে। শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনা কেড়ে নিয়েছে 13টি প্রাণ। আহত হন আরো 35 জন। প্রিয়জনের এই মর্মান্তিক পরিণতির খবরে আশপাশের হাসপাতালগুলোতে ছুটে আসেন স্বজনরা। ঘুমিয়ে থাকার পরে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে, পরে লোকজন থেকে ছোটাছুটি করতেছে। আমার তলে একটা গেঞ্জি ছিল, উপরে একটা গেঞ্জি ছিল, পরে দুটাই খুলে ফেলছি। খুলে ফেলে খালি গায়ে তারপরে জানলা দিয়ে লাভ মারছি। যে অবস্থা হয়েছে তারা যে কোনটা আমার বোন হয় বা কোনটা কে মসজিদের কোনো পরিস্থিতি নাই। খবরে শুনতে দেখতেছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কোন থেকে তো আমরা জানতে পারলাম যে আমার দেওয়ার তো গেছে ওই গাড়িতে, সেবা আমরা খুঁজে বেরিয়েছি। বাড়ি হলো আপনার নিজরা, গোপালগঞ্জ নিজরাতে, ওইখান থেকে ফিরতেছিল, ফেরার পথে বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। লাশ যেগুলা শনাক্ত হয়েছে আমরা সেগুলা এখান থেকেই দিয়ে দিচ্ছি, আর যেগুলা শনাক্ত হয়নি সেগুলো আপাতত থাকবে। দুর্ঘটনায় নিহতদের পুরো শরীর দগ্ধ হয়ে যাওয়ায় লাশের DNA টেস্ট করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। এই 13টি লাশের ময়নাতদন্ত হয়েছে এবং ময়নাতদন্ত শেষে ভিসারা প্রিজার্ভ হয়েছে, DNA স্যাম্পল প্রিজার্ভ করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। আহতদের আমরা অবশ্যই সাহায্য করব, যারা আহত হয়েছে, কিন্তু সবাই তো আর এখানে নেই, বিভিন্ন জায়গায় চলে গেছে। আমরা এখানে যারা আছে, ফরিদপুরে যারা আছে তাদের সকলকে করবো, আর যারা ঢাকায় বা অন্য কোনো জায়গায় চলে গেছে তারাও আমরা স্ব জেলায় উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। শুক্রবার রাতে নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি গজারিয়া এলাকায় পৌঁছালে একটি চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাস ও কাভার্ড ভ্যান। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী সহ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। আহতদের গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। নিহতদের অধিকাংশের বাড়ি নড়াইলে বলে ধারণা করছে পুলিশ। তাসমিন আফরোজ, সময় সংবাদ। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে 2 জনের বাড়ি নড়াইলে। সেখানে চলছে শোকের মাতম। সকালে মৃত্যুর খবর পৌঁছানোর পরই নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একসাথে 13 জনের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী। এদিকে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। এদিকে যশোর ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। পুলিশ জানায়, সকালে মাগুরার শেখপাড়া এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে মাইক্রোবাসটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। পরে আহত 8 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে আরো 2 জনের মৃত্যু হয়।
নাটোরের বড়াই গ্রামে বনপাড়াগামী একটি ট্রাক পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা 2 যাত্রী নিহত হন। পরে আহত 2জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া যশোর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী সহ আরো 2 জনের মৃত্যু হয়েছে। বাংলার সময় আরো থাকছে। সাগররুনি হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই মামলার জট খুলবে বলে আশ্বাস। চট্টগ্রামে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 1 জন। বিকেলে রিয়াজউদ্দিন বাজারের 3 পুলের মাথা এলাকায় এই হত্যাকাণ্ড হয়। স্বজনরা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে সিটি কলেজ ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াসিন ও মামুন নামে 2 জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ছাত্রলীগ কর্মী ইয়াসিন মারা যায়। সে চট্টগ্রাম সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র। আহত মামুনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। লেখাপড়া করে সেটা আমার ওনার স্টাডিতে পড়তেছে, কিন্তু কি কারণে যে কি হয়েছে আমি জানি না, কিন্তু শুনছি না কিছুদিন আগে পর্যন্ত দলীয় নাকি একটা কোন দল ছিল। আমাদের কলেজের টুকরার মতো ছেলেকে মেরে ফেলছে, তাদের অবশ্যই আমরা শাস্তি চাই। রাজনীতি মানিত খুন না। আমরা এর হত্যার বিচার চাইতেছি। এর হত্যার বিচার চাওয়ার জন্য যত ধরনের কার্যক্রম আমরা করব, সে ছাত্রলীগের সক্রিয় কর্মী, সিটি কলেজ ছাত্রলীগ সক্রিয় কর্মী ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। খুব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে। দুপুরে নড়াইলের অনুরিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মহামান্য আদালতের নির্দেশনায় আমাদের র্যাব এটা তদন্ত করছে। র্যাবের কাছে যে লেটেস্ট পজিশন আমরা জানি, র্যাব ওইখানে 2 জনের ডিএনএর অস্তিত্ব পেয়েছিল। সেইগুলো মানে বিভিন্ন জায়গায় তারা ম্যাচিং করার চেষ্টা করছে। আমার মনে হয় আমরা খুব সহসাই আলোর মুখ দেখবে এবং আমরা উদ্ঘাটন করতে পারব। সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে না পারাটা প্রশাসনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে অপরাধীদের গ্রেফতারে প্রশাসন কাজ করছে বলে জানান তিনি। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাগররুনির নির্মম হত্যাকাণ্ডের সুরা না হওয়ার জন্যে এবং এখনো প্রকৃত দোষীদেরকে বিচারে সোপর্দ না করার জন্যে আমি দুঃখ প্রকাশ করছি। এটা একটা ব্যর্থতা। এই ব্যর্থতা কাটিয়ে তোলার জন্যে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে। আমি এখনো আশাবাদী যে সাগররুনির প্রকৃত খুনিরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে বেতন বাড়ানোর দাবিতে লাইটারের জাহাজ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। 16টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ। সিলেটের বিছানাকান্দির পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় শ্রমিক নিহতের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোয়াইনঘাট থানায় ওই ঘটনায় একটি মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। ভিকটিমের লোকজন যখন মামলা করছিল না, তখন আমরা আইন মোতাবেক সরকারের পক্ষে আমাদের সাব ইন্সপেক্টর মতিউর রহমান গোয়েঙ্গার থানা, উনি বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে মামলা করেন এবং অজ্ঞাতনামা আসামিও আছেন। তো গত রাত্রে থেকে পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে আটক করতে সক্ষম হয়। ওই যে মাটি কাটার কাজে যে একটা মেশিন বলা হয়, লোকাল নেম হচ্ছে পেইলোদারের ড্রাইভার জাহিদ এবং তার সহকারীরা গ্রেপ্তার করা হয় এবং আমাদের অভিযান অব্যাহত হচ্ছে। এদিকে 3 শ্রমিক নিহতের পরও বন্ধ হয়নি সিলেটের বিছানাকান্দি কোয়ারি থেকে পাথর উত্তোলন। পরিবেশ কর্মীরা বলছেন, প্রশাসনের নীরবতার সুযোগে প্রভাবশালীরা অবৈধভাবে তুলছে পাথর, ঘটছে প্রাণহানির ঘটনা। পুলিশ ও প্রশাসনের দাবি, আইনের ফাঁক ফোকরের কারণে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দিগেন সিংহের ক্যামেরায় আব্দুল আহাতের রিপোর্ট। বিছনাকান্দি পাথর কোয়ারিতে এখনো চলছে পাথর তোলার কার্যক্রম। বৃহস্পতিবার গভীর রাতে এখানে 3 জন শ্রমিক প্রাণ হারায়। সেই গর্তের পাশেই মেশিন দিয়ে পানি তোলা হচ্ছে। উদ্দেশ্য, গভীর রাতে গর্ত থেকে পাথর উত্তোলন। অথচ দুর্ঘটনার পর এ এলাকা ঘুরে গেছেন পুলিশ সুপার ইউনো সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাথর তুলতে গিয়ে একের পর এক শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটলেও বন্ধ নেই উত্তোলন। শ্রমিকরা জানান পেটের তাগিদে ঝুঁকি নিচ্ছেন। ভয়ে শ্রমিকরা মালিকের নাম বলতে রাজি না হলেও স্থানীয়রা জানান কামাল ও বাসিত সহ কয়েকজন দিনরাত পাথর তোলার সাথে জড়িত। শুক্তি মাটি গাড়ি বাড়ে যে আমরা চিনি না, সেটার দ্বারাই যে মা বাপ নাই হয় ওভাবে সংসার। মালিক বাসিক, তবে খেরায় কাম করে তা হইতে পারতাম না। মালিক এখন যে তাই নাকি তার লগে আরো শরিকান থাকার কথা আরো 4-5 জন আছেন। সিলেটের 4টি কোয়ারিতে পাথর তোলা নিষিদ্ধ থাকলেও কিছুদিন আগে হাইকোর্ট থেকে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি পায় ব্যবসায়ীরা। পুলিশ ও প্রশাসন বলছে আইনের এই ফাঁকের কারণে পাথর উত্তোলন চলছে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করার ক্ষমতা পুলিশের কোনো আইনানুগ ক্ষমতা নাই। হাইকোর্টের অবশ্যই নিষেধাজ্ঞা আছে, সেখানে আইনের ফাঁকফোকর নিয়েই ধরার সুযোগ। ওখানে বলা হয়েছে বোমা মেশিন বা অন্যান্য যন্ত্র ব্যবহার করতে পারবে না। এটা তো এই যন্ত্র ব্যবহার এরা ম্যানুয়াল পদ্ধতিতে গর্ত করে করে করতেছে। মহামান্য হাইকোর্ট এখানে কোয়ারি থেকে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের আদেশ দান করেছে এবং সেই প্রেক্ষিতে বিধি মোতাবেক সরকারি রয়্যালটি আদায় করা হচ্ছে এখান থেকে। শাহ আরফিন টিলায় 6 শ্রমিক নিহতের ঘটনায় ইউনো ও ওসি সহ 47 জনকে দোষী করা হলেও আজও কাউকে গ্রেপ্তার কিংবা শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবেশ কর্মীরা। তাদের অভিযোগ ম্যানুয়াল নয়, মেশিন দিয়েই গভীর গর্ত করে পাথর তোলায় ঘটছে প্রাণহানি। স্থানীয় প্রশাসন যদি শক্তভাবে পদক্ষেপ নিলে হয়তো আজকের মতো এই অবস্থা হতো না। আর আরেকটা বিষয় হচ্ছে এই শুধু 47 জন ব্যক্তি অভিযুক্ত কিনা বা আরো কেউ আছেন কিনা সেটাও আমার মনে হয় একটু খতিয়ে দেখা প্রয়োজন। 3 শ্রমিক নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ নিয়ে গত 5 বছরে 73 জন শ্রমিক নিহত হয়েছে পাথর কোয়ারিগুলোতে। প্রতিটি ঘটনার পর গঠন করা হয় তদন্ত কমিটি, প্রতিবেদনও আসে, কিন্তু অজানা কারণে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না প্রশাসন। আর এ কারণে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। আব্দুল আহাদ, সময় সংবাদ, বিছনাকান্দি, সিলেট। নারায়ণগঞ্জের মতো আগামী জাতীয় নির্বাচনেও ভরাডুবি জেনে বিএনপি নতুন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামের পটিয়ায় এক সংক্ষিপ্ত সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি জানে আগামী নির্বাচনে জনগণের ভোটে তারা জিততে পারবে না। নারায়ণগঞ্জের মতো আর জাতীয় নির্বাচনেও বিএনপির ভরাডুবি হবে। তাই হেরে যাওয়ার ভয়ে, হেরে যাওয়ার কারণটা আগে থেকে তৈরি করছে। তখন বলবে আমরা বলেছিলাম না, সিইসি বিতর্কিত। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি শিক্ষা ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে কেরানীগঞ্জের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ সচেতন হওয়ায় জঙ্গিবাদ টিকতে পারবে না। লেখাপড়াটা এখন লেখাপড়ার কম্পিটিশন যুগ, লেখাপড়া করতেই হবে। পাশাপাশি ছেলেদের দেশাত্মবোধ এবং তাদের আমাদের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো তাদেরকে জানতে হবে। উমলমতি সন্তানরা যে আজকে বিপদে যাচ্ছে তার একটি কারণে তাদের মধ্যে দেশাত্মবোধ, তাদের সংস্কৃতি মানব হিসেবে আমরা গড়ে তুলি না। সেগুলো যদি আমরা সবাইকে আমাদের সন্তানদের মধ্যে দেশাত্মবোধ যদি গড়ে তুলতে পারি, ধর্মের সত্যিকার অনুশাসন যদি তাদেরকে জানাতে পারি, তাদেরকে যদি সংস্কৃতি মানব হিসেবে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশে এই কোমলমতি ছাত্রছাত্রীদের জঙ্গিবাদ, সন্ত্রাস কোনো সময় গ্রাস করতে পারবে না। আজকে আমরা এই কাজগুলো করি না বলে আজকে জঙ্গিবাদ, সন্ত্রাস তাদেরকে গ্রাস করার চেষ্টা করছে। ইনশাল্লাহ বাংলাদেশে সম্ভব না। আমরা আজকে সচেষ্ট এবং আমরা আজকে সবাই সচেতন। বেতন বাড়ানোর দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়ন। সকাল 8টা থেকে ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে বন্দরের আশপাশের 16টি ঘাটে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। শ্রমিকদের অভিযোগ, গত বছরের জুলাইয়ে 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হয়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেই বেতন কার্যকর হয়নি। এ কারণে আবারও এই ধর্মঘটের ডাক দেয়া হয়। সরকার কর্তৃক ঘোষিত হয়ে গেছে, মালিক কর্তৃক কিন্তু আমাদের বেতনটা দিচ্ছে না। এটা আজকে 5 মাস 6 মাস যাবত এটা গড়িমসি করছে বিদায় আমাদের শ্রমিকেরা এখন কর্মবিরতি পালন করতেছে। ঢাকা, নারায়ণগঞ্জ সব জায়গার কাজ বন্ধ হয়ে গেছে এই কর্মবিরতির ফলে, যেটা আমরা আশা করি নাই। এই স্ট্রাইকটা বা কর্মবিরতি যাই বলেন না কেন, এটা মালিকরাই
তাল বাহানা করে শ্রমিকদের উপর চাপিয়ে দিয়েছে। 7,000 টাকা দিয়ে সংসার চলে না, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারতেছি না, নিজেরা চলাই বড় মুশকিল। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের যে নীতি নির্ধারকরা আছেন ওনারা মালিকদেরকে বলে দেখ যে আমাদের বেতনগুলো দিয়ে দেখ। সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে শাহজাদপুরের বিসিক মোড় এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি হযরত আলী সহ 2 জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে শাহজাদপুর আমলি আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় এখন পর্যন্ত শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 12 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের আয়োজনে চলছে 2 দিন ব্যাপী 21 বইমেলা। সকালে সংগঠনের কার্যালয়ে মেলার উদ্বোধন করেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি লেখক ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এবারের মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন প্রকাশনার 10টি স্টল রয়েছে। প্রতিটি স্টলে শিশু সাহিত্য, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক বই রয়েছে। এদিকে মেলার শুরুর পরই অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। আগামীকাল রোববার সন্ধ্যায় শেষ হবে ক্ষুদ্র পরিসরে আয়োজিত এ বইমেলা। মানবেতর জীবনযাপন করছে ঝালকাঠির বেদেপল্লীর বাসিন্দারা। আবাসন, রাস্তাঘাট, পানি, স্যানিটেশন সহ নানা সংকটে দিন কাটছে তাদের। এই যাযাবর জীবন থেকে মুক্তি চান এই সম্প্রদায়ের মানুষরা। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নৌকার উপরই রান্নাবান্না, ঘর সংসার, এরকম ভাসমান নৌকায় থাকছে ঝালকাঠি পৌর শহরের কৃষ্ণকাঠি এলাকার 2 শতাধিক বেদে পরিবার। এছাড়া এ এলাকায় বসবাস রয়েছে আরো প্রায় 300 বেদে পরিবারের। কিন্তু পৌর শহরের বাসিন্দা এবং ভোটার হলেও কোনো ধরনের নাগরিক সুবিধা পৌঁছায়নি এ পল্লীতে। শহরের প্রধান সড়ক থেকে এই পল্লীতে প্রবেশ করতে হয় প্রায় 2 কিলোমিটার ভাঙা ও সরু রাস্তা পেরিয়ে। পল্লীর ভেতরের অবস্থা আরো করুণ। বেশিরভাগ পরিবারকেই গাদাগাদি করে বাস করতে হচ্ছে পল্লীর খুপড়ি ঘরে। নেই ড্রেনেজ ব্যবস্থা, শিশুদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থারও করুণ অবস্থা। 4 কিলোমিটারের ভিতরে কোনো প্রাইমারি স্কুল নাই, যাইতে হয় শহরে, আর নাইলে যাইতে হয় এইখান থেকে 3 কিলোমিটার হাইটা টাইগার স্কুলে। আমাদের জায়গা জমি যেটুকু আছে সেটুকু বুঝেন আমাদের হয় না, আমরা তো এখন দাদা পড়ার মতন থাকি। রাস্তার সমস্যা, ড্রেনেজের সমস্যা, পানির সমস্যা, আমাদের লেখাপড়া নাই। যদি কোনো কিছু সরকার করে দেয়, এই যারা নৌকা নৌকা বসবাস করে তাদেরকে একটা উপর উঠাবার ব্যবস্থা করে, তাইলে আমরা কৃতজ্ঞ। তবে পিছিয়ে পড়া এ সম্প্রদায়ের সমস্যার সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন পৌর মেয়র। পর্যায়ক্রমে সমস্ত উন্নয়ন কাজ চলছে। এনভায়রনমেন্টে আমি ওই এলাকা উন্নয়ন করার জন্য প্রায় 20 কোটি টাকা প্রজেক্ট আমি পাঠিয়েছি মন্ত্রণালয়। ওই পল্লীর আরো মাইল খেটে দূরে গিয়ে একটি প্রজেক্ট পাঠিয়েছি 8 কোটি কত টাকার, সেটা প্রক্রিয়াধীন আছে। 1987 সালে কৃষ্ণকাঠি এলাকায় 6 কাঠা জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করে বেদে জনগোষ্ঠী। বর্তমানে জমির পরিমাণ বেড়ে 50 কাঠা হলেও বাড়েনি নাগরিক সুযোগ সুবিধা। সময় সংবাদ, ঝালকাঠি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত, অভিযুক্ত 3 জনকে অব্যাহতি। সেতু নিয়ে বিশ্বব্যাংকের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ। ফরিদপুরে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত 13 জনের মধ্যে 5 জনের লাশ শনাক্ত, আহত 35 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। এখনো প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনরা। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে 1 জন নিহত, আহত আরো 1। এবং সিলেটের বিছনাকান্দিতে শ্রমিক নিহতের ঘটনায় গ্রেফতার 2। প্রভাবশালীদের দৌরাত্মেই বন্ধ হচ্ছে না পাথর উত্তোলন, অভিযোগ পরিবেশবাদীদের, আইনি দুর্বলতার অজুহাত প্রশাসনের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বার। আর সঙ্গে থাকুন সময়।